গুড মর্নিং মর্নিং সবাইকে নমস্কার। নতুন তো হাত মেলানো যাবে না 2 বছর, তাই সবাইকে নমস্কার। এবং এবং এই বিভাজার এই টিম এই চ্যালেঞ্জিং পিরিয়ডে অনেস্টলি খুব ভালো কাজ করছে। কাজ করার সিচুয়েশন অনুযায়ী আমাদেরকে চেঞ্জ হতে হয়। আমরা অনেকবার বলি যে যেরকম সিচুয়েশন সেরকম চেঞ্জ হওয়াটা দরকার। বিকজ বলে না, যখন 3 রকমের মানুষ হয়, এক রকমের মানুষ যারা চেঞ্জের আগেই নিজেকে চেঞ্জ করে, দেখতে পায় ফিউচারে চেঞ্জ আসছে, তার আগে নিজেকে তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেয়, চেঞ্জের আগেই চেঞ্জ করে। সেকেন্ড হচ্ছে যারা চেঞ্জের সাথে চেঞ্জ করে, যে চেঞ্জ হচ্ছে, বেটার আমি নিজেকে চেঞ্জ করে যাই। থার্ড এর জন্য একটু প্রবলেম হয় মাঝে মাঝে, যারা চেঞ্জ হওয়ার পরে চেঞ্জ হয় সেই ঠিকই, কিন্তু চেঞ্জ হওয়ার পরে চেঞ্জ হয়। তো আমার মনে হয় এই টিমটা ফিউচার দেখতে পায় এবং চেঞ্জ হওয়ার আগে নিজেকে চেঞ্জ করে, এবং সেই জন্যই মেবি এই টিমটা এত ভালো করছে। এবং এই অবস্থায়, এই পরিস্থিতিতে, যেখানে মানুষের সঙ্গে দেখা করা যাচ্ছে না, যেখানে মানুষের সাথে ওয়ান টু ওয়ান ফেস টু ফেস করা যাচ্ছে না, সেখানেও এরা চেঞ্জের আগেই চেঞ্জ হয়েছে, জানে জুম মিটিং, ডিজিটাল, এগুলোই কাজে আসবে। আপনারা খুব ভালো করছেন এবং আরো ভালো করবেন, বিকজ নতুন ভাবে এইটাই কাজ করতে, এভাবেই কাজ করা দরকার। তাহলে আমরা কোনোদিন ভাবিনি যে তো কিছু জিনিস তো থাকে যেখানে আমাদের কাজ করার মোডটা একটু চেঞ্জ করতে হয়। এখন সেই মোড যেখানে আমাদের চেঞ্জ করতে, কালকে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, বিভাসদা ছিলেন, যে যখন আমরা এফএম রেডিও শুনি, আর চালিয়েছি 98.3, এবং আমাকে যখন ওই স্যাড সং বা গানটা ভালো লাগে না, আমরা নর্মালি কি করি, চ্যানেলটা চেঞ্জ করে 93.5 এ দিই, কারেক্ট? তার মানে কি, আমার যখন যেটা ভালো লাগছে না, যখন যেটা আমার ইচ্ছে হচ্ছে না, যখন যেটা আমার নেগেটিভ মনে হচ্ছে, আমি তখন চ্যানেলটা চেঞ্জ করে দিই। এবং অনেকেই এই চ্যানেলটা চেঞ্জ করতে পারে না। অনেকে আছে যে ঠিক আছে স্যাড সং হচ্ছে হোক, যতক্ষণ হচ্ছে হোক, থাকি, তারপরে যদি ভালো গান হয় শুনবো, নাহলে যেটা হচ্ছে সেটাই শুনবো। এই টিমটার মধ্যে একটা ভালো গুণ আছে, বিভাসদার মধ্যে একটা ভীষণ ভালো গুণ আছে, বিভাসদার লিডারশিপের মধ্যে একটা গুণ আছে, যে চ্যানেল যখন চেঞ্জ হয়, তখন আমরা চ্যানেলের সাথে সাথে, যখন ভালো গান না হয় তখন চেঞ্জ করতে পারি। দিস ইজ দি টাইম যেখানে আমাদেরকে একটু চ্যানেলটা চেঞ্জ করতে হবে। বিকজ একই চ্যানেলে ধরে বসে থাকলে একই রেজাল্ট আসবে, নতুন চ্যানেল ধরলে নতুন রেজাল্ট আসবে, এবং দরকার আছে এই চ্যানেলটাকে ইউজ করার। আজকে চ্যানেল কি ডিজিটাল, আজকের চ্যানেল কি, হ্যাঁ আস্তে আস্তে সব খুলছে, হাইব্রিড চ্যানেল হবে গিয়ে। আমরা যারা বুদ্ধিমান, তারা যদি সবকিছু আগের মতো নর্মালও হয়ে যায়, তবু আমরা জুম মিটিং করা ছাড়বো না। কেন? কেন আমরা যখন মিটিং এ যাই, অনেক সময় 50 জনকে মিট করতে পারি, বাট এখানে যদি আমি একটা 500 জনের সাবস্ক্রিপশন কালকে নিই, ঘরে বসে, অফিসে বসে, ট্রেনিং হলে বসে আমি একসাথে 500 জনকে মিট করতে পারি, কারেক্ট? তার মানে এই নয় যে দুটো পাশাপাশি চলবে, এখন দুটো পাশাপাশি চলবে। তো মেন্টালি আমাদেরকে সেভাবে সুইচ অন করতে হবে, চ্যানেলটাকে চেঞ্জ করতে হবে। কেন করতে হবে? আমি কেন, অনেক কোম্পানি তো চ্যানেল চেঞ্জ করতে পারেনি, অনেক কোম্পানি তো আজকের দিনে এগোতে পারেনি। কেন উত্তরটা আগে দিই, যে আজকের দিনে যদি জুম মিটিং এ, কেন এই প্ল্যাটফর্মে আমাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, কেন এই প্ল্যাটফর্মে আজকের দিনে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, তার কিছু এক্সাম্পল দিই। যারা কালকের আমার মিটিং এ ছিলেন, যারা ছিলেন না, তাদের দুজনের জন্য আরেকবার আমি একটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করছি। আগে বুঝি যে আজকের দিনে করোনার পর কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাকে যে হোস্ট আছে, সে আমাকে স্ক্রিন শেয়ার করতে দিচ্ছে না, সুতরাং ওটাকে আমাকে অ্যাক্টিভেট করাতে হবে, যে হোস্ট আছে। হ্যাঁ, ওটা দেখে নাও একটু। তো এখন আমি বলছি, যখন শেয়ার করতে দেবে, এখনো দিচ্ছে না। কোনো অসুবিধা নেই, আমি ইয়েতে দেখে বলছি, বুঝতে অসুবিধা আমি যখন জেবি স্যার, সুব্রত স্যারকে কোহোস্ট বানিয়ে দিন না। হ্যাঁ, সেটা করে দিচ্ছি, সেটাই করে দিচ্ছি।
হ্যাঁ করে দিয়েছি স্যার। করে দিয়েছেন? তাহলে দেখি আমি একবার ট্রাই করি যদি করতে পারি। ও ইয়েস, ঠিক আছে, এসে গেছে। আমি একটা স্লাইড শেয়ার করছি, আগে বুঝি। মিউটে দিয়ে দিন। আগে বুঝি যে কি হচ্ছে, কেন আমরা এই অবস্থায়, এই চ্যালেঞ্জিং টাইমে আমি যদি আমার ফুল এফোর্ট লাগাই এইখানে, এই কোম্পানিতে, তাহলে আমার ফিউচার কিরকম দেখতে পাবো, আগে এটা বুঝতে হবে। আগে যদি বুঝি ফিউচার যতই করি, এই চ্যালেঞ্জিং টাইমে, এই কোভিড-19 করোনা তো আগামী 1 বছর যাবে না, তাহলে কি আমার এখানে এফোর্ট দেওয়াটা দরকার কি দরকার না সেটাই। যদি বুঝি এটার পর যে হ্যাঁ আমাদের দরকার আছে, তাহলে আমরা ডেফিনেটলি না বলা সত্ত্বেও এর মধ্যে বেশি প্রেশার দেবো। আর যদি দরকার নেই ভাবি, তাহলে ডেফিনেটলি একরকম ভাবে কাজ করবো। আর এখানে যদি এই স্লাইডটা বা আমার কথা বলা শেষ হয়ে পরে লোকে ভাবে হ্যাঁ স্যার এখানেই আমাদেরকে এফোর্ট দিতে হবে, তাহলে কি করতে হবে সেটা হয়। অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গাড়ি, মারুতি গত 2 মাসে একটা গাড়িও বিক্রি করতে পারেনি। একটা সিঙ্গেল ইউনিট অফ গাড়ি ওদের বিক্রি হয়। রিজন কি, কেন বলছি? যখন গাড়ি বিক্রি আমাদের কাছে মনে হচ্ছে গাড়ি বিক্রি হয়নি, কিন্তু এর সঙ্গে সিরিজ অফ জিনিস যেগুলো চেন হয়ে লেগে আছে সেগুলো একবার বোঝার চেষ্টা করি। সেলসম্যান যারা শোরুমে থাকে তাদের চাকরি নেই, তার মানে যারা পার্টস তৈরি করে তারা বসে আছে বাড়িতে, স্যালারি নেই। যারা ছোট ছোট জিনিস, পুরো জিনিস, যারা সিট কভার, সিট, স্টিয়ারিং, এক্স ওয়াই জেড গিয়ার, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় তৈরি হয়। তার মানে কি, স্লাইডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ইয়েস স্যার। সিরিজ অফ জিনিস একটা এন্টার ইন্ডাস্ট্রিকে, একটা চ্যালেঞ্জিং টাইম একটা ইন্ডাস্ট্রিকে একদম 100 থেকে 0-তে নিয়ে চলে আসতে পারে। আনফোরসিন, ভগবান অনেক কিছু করতে পারে, এটা তার একটা প্রথম প্রমাণ। যে একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেখানে লোকে গাড়ি কিনতো, যেখানে লোকে গাড়িতে ইনভেস্ট করতো, আগামী 2 থেকে 3 বছর এই একটা ইন্ডাস্ট্রিতে মানুষ ইনভেস্ট করবে বলে আমার মনে হয় না। কেন? কারণ মানুষ এখন চিন্তা করবে টাকা জমাবো, কি হতে পারবে ফিউচার জানি, নাকি গাড়ি কিনবো। রিটেল ইন্ডাস্ট্রি, যেখান থেকে আমরা এই আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, রিটেলিং যেখানে হয়, জুতোর ইন্ডাস্ট্রি, এক্স ইন্ডাস্ট্রি, ওয়াই ইন্ডাস্ট্রি, যেখানে রিটেলিং হয়, একে অপরের সঙ্গে রিটেলিং হয়, আপনি কিনছেন আমি বিক্রি করছি, আপনি বিক্রি করছেন আমি কিনছি, সেই ইন্ডাস্ট্রিতে লস চলছে 5.5 লাখ করোড়। 5 কোটি নয়, 5.5 লাখ করোড়। অর্থ কি? অর্থ হচ্ছে যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা আগামী 5 বছর দাঁড়াবে কি করে, 5 বছর কি ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে হবে যে দাঁড়াবে, সেটা আমরা কেউ জানি না। কি করে করতে হবে সেটাও জানি না। ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংকিং সিস্টেম, লোনস, মর্টগেজ, বড় বড় ফ্যাক্টরিকে লোন দেওয়া, বড় বড়, কতটা লস চলছে? 56.22 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন মানে 1 লাখ কোটি। 1 ট্রিলিয়ন মানে 1 লাখ কোটি, 56.22 ট্রিলিয়ন মানে বুঝতে পারছেন এই ইন্ডাস্ট্রিটার কি অবস্থা হবে। ট্যুরিজম, হোটেল ইন্ডাস্ট্রিতে 4.5 লাখ লোকের চাকরি অলরেডি চলে গেছে, আগামী ফিউচারে কি হতে চলেছে কেউ জানে। এয়ারলাইন ইন্ডাস্ট্রি বলেছে বাড়িতে বসে থাকো, স্যালারি পাবে না, যদি যখন সব ঠিক হবে ফিরিয়ে আনবে। এক একটা আজকে আমাদের লকডাউন কে এখন তো রোজ বাড়ছে, আমাদের তো এখন কেস টু কেস, রোজ কেস বাড়ছে। একা তামিলনাড়ুতে প্রতিদিন 800 করে কেস বাড়ছে, যে তামিলনাড়ুতে কিছুদিন আগে 1,000 কেস ছিল, গতকাল 8,003 কেস বেরিয়েছে। বাট তাতেও গভর্নমেন্ট বলছে লকডাউন এভাবে বাড়িয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, আর যদি আর 2 মাস এরকম বাড়িয়ে রাখি তাহলে ইন্ডাস্ট্রির আমাদের যে জিডিপি আছে, আমাদের ইকোনমি আছে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর ইকোনমি কি করে চলে? অনেকে জিডিপি ইকোনমির কথা শুনেছেন, কি করে চলে? যতক্ষণ না কেনা বেচা হচ্ছে, বাংলা কথা, যতক্ষণ না কেনা বেচা হচ্ছে, ততক্ষণ না ট্যাক্স রোটেশন হচ্ছে, গভর্নমেন্টের জিডিপি, গভর্নমেন্টের ব্যাকবোন, গভর্নমেন্টের যে শির দ্বারা, সেটা আস্তে আস্তে ভাঙছে। গভর্নমেন্টের পক্ষে সম্ভব হলো না, কিন্তু সম্ভব হলো না ঠিক আছে, তাতেই আগামী 1 বছর 2 বছর এই ইন্ডাস্ট্রিগুলো কি করবে? Whereas এত ইন্ডাস্ট্রি যেখানে এত কিছু অলমোস্ট লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার জায়গায় এসছে, সেখানে একটা ইন্ডাস্ট্রি সবকিছুর এগেনস্টে, হাওয়ার এগেনস্টে গিয়ে তারা ভারতবর্ষের ব্যাকবোনকে, শিরদেরাকে একটুখানি স্ট্রাগল থেকে বাঁচানোর চেষ্টা করছে। আর এখানে যারা 100 জন রয়েছেন, 95 জন রয়েছেন, তাদেরকে বলি আপনারা খুব লাকি, আপনারা সেই ইন্ডাস্ট্রিতে বসে আজকে আমরা মিটিং করছি, যার নাম নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। আজকে ইন্ডাস্ট্রি যেখানে দুনিয়ার সবকিছু বন্ধ, যেখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, শু ইন্ডাস্ট্রি, অর্নামেন্ট ইন্ডাস্ট্রি, এয়ারলাইন ইন্ডাস্ট্রি
সবকিছু যখন বন্ধ, সবকিছু যখন স্ট্রাগল করছে যে কি করে আমরা নিজেরা আগামী 1 থেকে 2 বছরে দাঁড় করাবো, সেখান থেকে আমাদের কোম্পানি মোদি কেয়ার এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি আজ 2 মাসে ততটাই বিজনেস করছে যতটা তাদের করা উচিত লকডাউনের আগে করেছে। আমি এই কথাটা বললাম কেন? বুঝতে হবে ইন্ডাস্ট্রিটা সিস্টেমে চলে, ইন্ডাস্ট্রিটা চলা ব্লাডের মধ্যে আছে। সুতরাং প্রথমে যদি আমরা বুঝি যে ইন্ডাস্ট্রিটা কোন ইন্ডাস্ট্রিতে আছি, তারপর আমি বলবো এরপর কি করতে হবে। একটা ইন্ডাস্ট্রি যেখানে চ্যালেঞ্জিং টাইমে 50% থেকে 40% সেল কমে যাওয়া উচিত ছিল, সেই ইন্ডাস্ট্রি বলছে আমরা একই জায়গায় আছি এবং সেল ততটাই করছি যতটা আমাদের করা উচিত, তাহলে কি এই ইন্ডাস্ট্রিতে আমার নিজের এফোর্ট দেওয়া উচিত নয়? ইন্ডাস্ট্রিকে যখন আমাদের যারা যারা অনেকদিন ধরে আছেন তারা জানেন যে প্রচুর লোককে আপনারা মিট করেছেন, এরকম একজনকে তো মিট করেইছেন যার কাছে মোদিকে নিয়ে গেছেন এবং সে আপনাকে বলেছে বলে না মানুষকে টুপি পরানোর বিজনেস। কতজন শুনেছেন এটা? উত্তর চাই না, আমি জানি সবাই শুনেছে। এ হয় না, আরে আমার কাকার ছেলে করতো এক্স কোম্পানি, পারেইনি করতে, হতেই পারে না। এই ইন্ডাস্ট্রি লোককে বোকা বানায়। আজকে সেই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু লোক জিজ্ঞেস করতে আছে দাদা যখন সব বন্ধ আপনার কমিশন চেক 9 তারিখে কিভাবে আসছে? এখানে আওয়াজ আসছে প্রচন্ড, আপনাদের কাউকে এটা মিউট করতে হবে। প্রচন্ড আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সো 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 যেখানে আমি এফোর্ট দেবো, আগে আমাকে বুঝতে হবে যে এফোর্টটা কি। আজকে এই টাইমে আমাদের, আমরা নিজেরাও ভাবিনি কোনোদিন এই টাইম আসতে পারে, বাট এই টাইম আসার পর না একটা জিনিস বোঝা গেছে যে কে ইন্ডিয়াতে, ভারতবর্ষে, ওয়ার্ল্ডে থাকার জন্য এসছে আর কারা যাওয়ার জন্য এসছে। কেন বিজনেসটা চলে? এই বিজনেসটা চলে দুটো কারণ। কারণ গাড়ি মানুষে নাও কিনতে পারে, স্নান সে এখনো করবে। জুতো মানুষে নাও কিনতে পারে, রান্না সে এখনো করবে। আমরা আপনাদের জানকারির জন্য বলে দিই, আমরা খুব তাড়াতাড়ি মাস্টার্ড অয়েল নিয়ে আসছি, এরপর আমাদের চাল ডাল এগুলোর উপর কাজ চলছে। কেন? কারণ সব বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যেতে পারে। অর্নামেন্ট মানুষের নাই কিনতে পারে আগামী 5 বছর, সে জামা কাপড় নাই কিনতে পারে আগামী 2 বছর, সে জুতো নাই কিনতে পারে আগামী 1 বছর, কিন্তু সে কি 1 বছর না খেয়ে থাকতে পারবে? সে কি 1 বছর পারবে জামা কাপড় না ধুয়ে থাকতে? সে কি পারবে 1 বছর টুথপেস্ট না ইউজ করে থাকতে, ব্রাশ না ইউজ করে থাকতে? বিকজ এই ইন্ডাস্ট্রিতে যদি আপনি সঠিক প্রোডাক্ট আনেন, যেটা মোদিকে আনার চেষ্টা করছে এবং আগেও এনেছে, তাহলে ইন্ডাস্ট্রি ব্লাডে ঢুকে যাবে, চলতেই হবে তাকে। সেকেন্ড কারণ, এই ইন্ডাস্ট্রি মানুষ ছাড়া চলে না। এই সময় মানুষের সবচেয়ে বেশি কি প্রয়োজন? একটা সেকেন্ড ক্যারিয়ার, একটা স্টেপনি জব। আমি কাউকে বলছি না সব ছেড়ে আসুন, কিন্তু এই সময় মানুষ বুঝতে শিখবে আস্তে আস্তে যে শুধু একটার উপর ভরসা করে থাকলে কিন্তু ফিউচারে করোনার জায়গায় অন্য কিছু আসতে পারে, যেখানে কিন্তু আবার মানুষ এটা বুঝতে শিখে যে লাইফ স্টেবল নয়। মানুষ জানে 4টে চাকা দিয়ে গাড়ি চলতে পারে, কিন্তু একটা এক্সট্রা চাকা রাখা এখন প্রয়োজন আছে, কারণ কখন কোন চাকা বসে যাবে। আজকে এটা সবচেয়ে বড় লার্নিং। আমরা বোধহয় হিস্ট্রিতে প্রথমবার, হিস্ট্রিতে, এর আগেও ডিপ্রেশন এসছে, এর আগেও ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, কিন্তু হিস্ট্রিতে প্রথমবার একটা অজানা শত্রুকে নিয়ে দুনিয়া লড়াই করে চলেছে, কিন্তু তার এগেইনস্টে জিততে পারছে না। হিস্ট্রিতে প্রথমবার কোনো সলিউশন নেই, কিন্তু গভর্নমেন্ট বাধ্য হলো বলতে আপনাদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, কিন্তু ইকোনমি বন্ধ রাখা চলবে না। এরকম তো আরেকবার চ্যালেঞ্জ আসতে পারে। এবার তো বুঝতে হবে কোথায় স্টেপ নিয়ে রাখতে হবে। তো আপনারা লাকি যে ওয়ার্ল্ড আস্তে আস্তে বুঝবে যে ডাইরেক্ট সেলিং এর জোর কতটা, এবং আপনার কাছেই আসবে। যারা আজ পর্যন্ত বলেছিল বেকার, যারা আজ পর্যন্ত বলেছিল চলবে না, তারা আজকের দিনে আপনার কাছে এসে জিজ্ঞেস করবে কি করে করতে হয় বলো। অপরচুনিটি আপনাদের হাতে, এবার এটাকে কতটা ইউটিলাইজ করবেন সেটা আমার আপনাদের উপর ছাড়লাম। এটা কতটা আমি ইউটিলাইজ করব। আর যদি কেউ মনে করে এখানে 100 জন আছে, স্যার এটাই রাইট প্ল্যাটফর্ম, আমরা এটাকে ইউটিলাইজ করব, তাহলে আমি নেক্সট স্টেপে যেতে রাজি আছি। বাট আগে সেটা চিন্তা করতে হবে যে করবো কি করবো না। এবার অনেকে বলবে স্যার সকাল থেকে এসে মিটিং এ বসে আছি না করার জন্য, সেটাও বলতে পারেন, আলাদা কথা। অ্যাজিউমিং আমি করব,
তাহলে কি করতে হবে? ফার্স্ট দুটো কাজে ধ্যান দিতে হবে, কাজের স্পিড বাড়াতে হবে। এবার যদি বলে কেন কাজের স্পিড বাড়াতে হবে, কারণ যখন চ্যালেঞ্জিং টাইমে একমাত্র স্পিডই কাজে আসে। আচ্ছা, এবার আমি একটু আপনাদেরকে দেখি ছবিটা, তাহলে ভালো লাগবে। আপনাকে দেখতে পাচ্ছি না, আপনারা আমাকে দেখতে হবে। কেন স্পিড? একবার খুব বর্ষা হয়েছিল, বৃষ্টি হচ্ছিল, তো রান্নাঘরের এক মহিলা রান্নাঘরের ট্যাপ খুলে রাখা ছিল, পাইপ দিয়ে দুজন ব্যাঙ ওই কল দিয়ে এসে সোজা দুধের ডাব্বার মধ্যে পড়েছে, একটা দুধের বাটির মধ্যে পড়েছে। এখন যেই দুধের বাটির মধ্যে পড়েছে, দুজন ভাবছে এটা কি, জল তো এরকম হয় না, সাদা জল করতে কি এলো? কিন্তু দেখছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে, জল তো নয় দুধ, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। দুজনে ছটফট করছে, ছটফট করতে 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 একজন আরেকজনকে বলছে আমার পক্ষে আর হবে না, আমার মনে হয় এখানে কোনো বাচ্চার চান্স নেই, আমার মনে হয় এখানে শেষ, এর নতুন কিরকম জল আমি বুঝতে পারছি না, আমি এখানেই শেষ হয়ে যাব। কিছুক্ষণ আরো চেষ্টা করে প্রথম ব্যাংকটা আস্তে আস্তে ডুবে মারা গেল। দ্বিতীয় জন ভাবছে আমাকেও তো মরতে হবে, তার থেকে আমি এক কাজ করি, কিছু তো চেষ্টা করি, বারবার লাফানোর চেষ্টা করছে, কি করে বাটিটা থেকে বেরোনো যাবে, হাত পা চালাচ্ছে, ও বলছে আমি মরবো না, ওর জেদ যে আমাকে এখান থেকে বেরোতেই হবে, বারবার লাফাচ্ছে, হাত পা চালাচ্ছে, চালাতে দুধটা আস্তে আস্তে এমন ভাবে চালিয়েছে, দুধটা আস্তে 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 দইয়ে পরিণত হয়ে গেছে। যেই দইয়ে পরিণত হয়ে গেছে, ওটা শক্ত হয়ে গেছে, ও আস্তে করে লাফ দিয়ে ওটার উপর বেরিয়ে গেছে। মানেটা কি? যখন বিপদ আসে, চ্যালেঞ্জ আসে, তখন বেশি করে হাত পা নাড়াতে হয়, তখন কাজের স্পিড বাড়াতে হয়, যখন কাজের স্পিড বাড়ে তখনই সেখান থেকে রাস্তা আসে। স্পিড বাড়াতে হবে এখন কাজে। স্পিড মানে কি? এবার কি করে বোঝায় স্পিড? স্পিডের সঙ্গে আরেকটা জিনিস রিলেটেড আছে। স্পিড তখনই কাজ করবে যখন আপনার ভেতরে অনেক বেশি নলেজ আছে। কিরকম? এক্সাম্পল দিই। এক্সাম্পল এরকম যে একজন প্রসপেক্ট আপনার কাছে এলো, এসে বললো কি দাদা আমি বুঝতে পেরেছি ডাইরেক্ট সেলিং সম্বন্ধে অনেক কথা শুনেছি, মোদিকার সম্বন্ধে অনেক কথা শুনেছি, আর আমি জেনেছি আপনিও মোদিকার করেন, আমাকে একটু বোঝান না প্ল্যানটা, আমি ডেফিনেটলি এটাতে পুরো কাজ করতে চাই। এবার আপনি বলেন আপনি সিরিয়াস? হ্যাঁ আমি সিরিয়াস। তাহলে এক মিনিট কাজ করুন, পরের সপ্তাহে বিভাসদার ট্রেনিং আছে, আপনাকে পরের সপ্তাহে আমি জুম মিটিং একটা লিঙ্ক পাঠাবো, আপনি ওই লিঙ্কে জয়েন করবেন। আমাদের যে সবচেয়ে ভালো লিডার আছে, যিনি দারুণ প্ল্যান বোঝায়, তিনি আপনাকে প্ল্যান বোঝান। আমি বললাম ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নেই। আপনি বিভাসদাকে ফোন করলেন, বিভাসদা ভালো প্রসপেক্ট, এসবিআই এর ম্যানেজার, ইন্টারেস্ট দেখিয়েছে, প্রচুর কানেকশন। আমি বলেছি পরের সপ্তাহে আপনি যখন আসবেন আমি ওনাকে বসাবো, আপনি কিন্তু প্ল্যান সম্বন্ধে বিভাসদা 15 মিনিট একটু কথা বলবেন। আচ্ছা বিভাসদা অফলাইন, সে তো নেটওয়ার্কার। হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু মনে করে বলে দেবে, ঠিক আছে? পরের শনিবার বিভাসদা সকালে ফোন করেছে, বলেছো তো ওকে আসতে বলেছো? আমি কিন্তু একদম পাক্কা 11:30 কিন্তু আমার শুরু হয়ে যাবে, বলে দাও আসতে। বিভাসদা 2 দিন ধরে ফোনই তুলছে না। এখন তার রিজন হতে পারে 2 দিন ধরে ফোন তুলছে না, যে লোকটা এত ইন্টারেস্ট দেখাচ্ছে সে 2 দিন ধরে ফোন তুলছে না কেন? 2 দিন ধরে সে এই জন্যই ফোন তুলছে না যে 90% টাইম তার মনে হতে পারে আমি যার কাছে গেছিলাম, যার হাত ধরে ভেবেছিলাম আমার স্বপ্ন পূরণ হবে, সে নিজেই তো প্ল্যান জানে না। সে তো আবার অন্য, তার কাছে আপলাইন ডাউনলাইন কোনো মানে নেই, তো সে তো জানে, এ তো নিজে জানে না। এবার আপনি যে স্পিড নিয়ে কাজ শুরু করেছিলেন, আপনার স্পিড কোনো কাজে আসলো না কেন? আমি তো নিজেই বোঝাতে পারলাম না। 80% টাইম এটা হয়। আমি যদি মনে করি আমি যার হাত ধরতে যাচ্ছি, আমি যদি মনে করি যার আমি হাত ধরতে যাব আর যে আমার স্বপ্ন পূরণ করাতে হেল্প করবে, সে নিজেই জানে না, তাহলে কেন আমি কম্প্রোমাইজ করে ওর সাথে জয়েন করব? পৃথিবীতে তো অনেক লোক আছে যারা ভালো মতন নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যানটা বোঝেন, আমি তার সাথে জয়েন করবো না কেন? আমি হলেও তাই ভাবতাম, আপনি হলেও তাই ভাবতেন। শার্ট যখন দেখি আমরা দোকানে,
শার্ট খুলে যখন দেখি একটা হালকা দাগ রয়েছে, আমিও খুব ভালো মতো জানি এটা কিন্তু বাড়িতে গেলে ধুলেই ঠিক হয়ে যাবে, কিন্তু নতুন শার্টে যখন একটু দাগ থাকে আমরা বলি দাদা অন্য একটা পিস চেঞ্জ করে দিন, বলি কি না? কারণ আমরা জানি একটু যদি দাগ থাকে নতুন জামা হলে আমি কম্প্রোমাইজ করব না। আপনার মধ্যে একটু দাগ থাকলে আপনি আমার কাছে নতুন, আমি আপনার সাথে কম্প্রোমাইজ করবো না। সিম্পল ফান্ডা। আমি যাব তার কাছে যে জানে। এবার কথা হচ্ছে তাহলে কি নলেজ নিতে হবে স্পিড বাড়ানোর জন্য, না স্পিড বাড়িয়ে নলেজ নিতে হবে? উত্তর নেই আমার কাছে। আমি একটা জানি, বাঁচতে গেলে নিঃশ্বাস নিতে হবে, নিঃশ্বাস ছাড়তে হবে। কোন সময় নিঃশ্বাস নিচ্ছেন আর কোন সময় ছাড়ছেন আমি জানি না। আপনি আগে নলেজ নিন, স্পিড বাড়ান, স্পিড বাড়ান, নলেজ দুটো একসাথে চলতে হবে, এইটুকু আমি জানি। আমি জানি দুটোকে একসাথে চালাতে হবে। এক্স্যাক্টলি স্যার। কোনটা আগে কোনটা পরের মধ্যে কোনো মানে নেই স্যার। আগে নলেজ নিয়ে পড়ে যাবো, সব একসাথে। এবার কেন বলছি একসাথে? বিকজ প্র্যাকটিসই মানুষকে কারেক্ট করবে। আমি নলেজ নিয়ে তারপরে গিয়ে বলবো নো, নলেজ নিন বলুন, প্রথম জন না করবে। প্র্যাকটিসই তো সব খেলা, প্র্যাকটিসই তো সব খেলা। যখন পুরো ক্রিকেট টিম ঘুমিয়ে থাকতো তখন একটা লোক প্র্যাকটিস করতো। কেন করতো? ও জানতো আমাকে যদি কেউ বলে লেজেন্ড অফ ক্রিকেট বলতে হবে। 93 সেঞ্চুরিজ করার পরও প্র্যাকটিস করছে। আমি আপনাদেরকে বলছি না, আমি এখানে প্রচুর লোক দেখেছি সিনিয়র ডাইরেক্টর হওয়ার পরই তাদের মনে হচ্ছে আমি তো সব জানি, কিসের প্র্যাকটিসের দরকার? প্র্যাকটিস তো জিবিডিরও প্রয়োজন আছে, কারণ আপনি নিজের সাথে কম্পিট করছেন, অন্য কারোর সাথে না। নিজের পটেনশিয়াল যদি জিবিডি ডবল জিবিডি হওয়ার থাকে, আমরা সিঙ্গেল জিবিডিতে মনে করছি টপ টাইটেল। আমি কাউকে কোট করছি না, আমাকে বেশ কিছুদিন আগে একজন বলছে স্যার টাইটেলের চিন্তা শেষ হয়ে গেছে, জিবিডি হয়ে গেছি, এবার বলুন কি করব। রং প্রসেস অফ থিঙ্কিং। আমি বলে বলতাম টাইটেলের চিন্তা শেষ হয়ে গেছে, করুন না 28টা লেগে দেখি জিবিডি হয়ে দেখান আপনি। 28টা লেগে জিবিডি হয়ে দেখান। কেন? আপনার পোটেনশিয়াল আছে 28টা লোক জিবিডি হওয়ার, আপনি কেন 14টাতে থামছেন? আপনার পোটেনশিয়াল আছে 5 লাখ টাকা ইনকাম করার, আমি 2 লাখ টাকা ইনকাম করে খুশি আছি, কারণ কেউ একটা 1 লাখ টাকা ইনকাম করছে। নট দি রাইট ওয়ে অফ থিঙ্কিং। বোঝাতে পারলাম কিনা জানি না। আমার 5 লাখ টাকা ইনকাম করার ক্ষমতা আছে, আমি 2 লাখ টাকা ইনকাম করে খুশি হয়ে আছি, কারণ সামনের জন 1 লাখ টাকা ইনকাম করছে। ঠিক স্যার। নট দি রাইট ওয়ে অফ থিঙ্কিং। নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্মে যখন এসছেন, এখানে যদি একজন 50 লাখ টাকা ইনকাম করতে পারে, এখানে প্রত্যেককে বসে আছে যারা 10 লাখ টাকা ইনকাম করতে পারে। কি এমন নেই আপনাদের কাছে যেটা অন্য কেউ পারে আমরা পারবো না? দুটো জিনিসের অভাব থাকলে হবে না, কনসেন্ট্রেশনের সাথে স্পিড এবং নলেজ। উইথ লট অফ ফোকাস, স্পিড, নলেজ। আর আমি মনে করি নলেজ, আমি বারবার সব মিটিং এ বলি, টাকা নলেজকে ফলো করে, নলেজ কখনো টাকাকে আজ পর্যন্ত ফলো করে না। যদি সেটাই করতো তাহলে একটা অফিসে 8 জন লোক 8 ঘন্টা কাজ করে 8 রকমের মায়না হতো না। সবাই 8 ঘন্টা কাজ করে, একজন 15 টাকা পায়, একজন 15 লাখ টাকা পায়। কারণ তো আছে, যে 15 লাখ টাকা পায় যে কিছু না এক্সট্রা তো ঢুকিয়েছে তার ভেতরে। আর আমি মনে করি পড়াশোনা নয়, অ্যাডাল্ট এডুকেশনে পয়সা ইনকাম করার টেকনিক যে ধরে নিতে পারবে সেটাই মেন। স্কুল কলেজের সার্টিফিকেট কোনোদিন কাজে আসেনি কারণ, সবচেয়ে বেশি কাজে আসছে না। যদি স্কুল কলেজের সার্টিফিকেট কাজে আসতো তো এন নাম্বার অফ এক্সাম্পল আছে যারা 7 ফেল করা, 8 ফেল করা কিন্তু আজকে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক। টাইম হচ্ছে দুটো জিনিস একসাথে করা। স্পিড। যতজন আপনার ফোনে যদি 150 জনের নাম থাকে, তার মানে ওই 150 জনের ফোনে 150 জনের নাম আছে। 150 ইন্টু 150 জানি না কত, 22,500 লোকের নাম আপনার কাছে আছে। স্পিড বাড়াতে হবে, নলেজ বাড়াতে হবে। করতে কি হবে? দুটো টেকনিক বলে দিই নেটওয়ার্ক কোন দিকে যাচ্ছে জানার। নাম্বার 1, যদি আপনার টিমের নিউ জয়েনি নাম্বার পর 4 মাস ফল করতে থাকে, গন্ডগোল আছে বড়। নেটওয়ার্ক মার্কেটিং কি করে বুঝবেন যে আমার নেটওয়ার্ক ঠিক দিকে যাচ্ছে কিনা? যদি আমার জয়েনিং পর 4 মাস নিচের দিকে পড়তে থাকে, কোশ্চেন মার্ক, ও নেটওয়ার্কিং এর সবকিছু স্ট্যাগনেন্ট হয়ে যাওয়া, সবকিছু দাঁড়িয়ে যাওয়ার হাই চান্স আছে।
নেটওয়ার্কে জয়নিং যদি নিচের দিকে যেতে থাকে তার মানে হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে, নিচের লেভেলে লোকাল লেভেলে কাজ হচ্ছে না। আমি আপনাকে 1000 এক্সাম্পল দিতে পারবো যার আস্তে আস্তে জয়নিং করতে ছিল, সে আজ বিলুপ্ত হয়ে গেছে নেটওয়ার্ক মার্কেটিং থেকে। এই একটা প্যারামিটার খেয়াল রাখতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং এর জয়নিং আমার পড়ছে কি পড়ছে না, সেই নিউ জয়নিং প্রোডাক্ট পারচেস করছে কি করছে না, নাম্বার 1। নাম্বার 2, ইন্ডিয়ার মতন দেশে যদি আপনার টিমের ডিস্ট্রিবিউশন পয়েন্ট না বাড়ে তাহলে চেক স্ট্যাগনেন্ট হয়ে যাওয়ার হাই চান্স আছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, যার টার্নওভার 42,000 কোটি টাকা, তাদেরকেও যখন এখন ইন্টারভিউ জিজ্ঞেস করে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, তারা প্রথমেই বলে ভারতবর্ষের মতন দেশে আমরা এখনো দেশের কোনায় কোনায় পৌঁছতেই পারিনি। 42,000 কোটি টাকার কোম্পানি এই কথা বলে, আমরা কে 1000 কোটি টাকার কোম্পানি? তার মানে অপরচুনিটি আমি দেখানোর চেষ্টা করছি কোন জায়গায় আপনারা আছেন। 10টা ডিস্ট্রিবিউশন পয়েন্ট খোলা মানে আপনার সেল মিনিমাম 2 লাখ ইন্টু 10 20 লাখ টাকা বাড়বে। 10 লাখ টাকার বিবি 1 লাখ টাকার চেয়ে। কারণ এখানে একদম এই কথা আমি নর্মালি মিটিং এ এটা বলি না, আপনাদেরকে বলছি কারণ বিভাসদা একদম মানে একদম ঠিকঠাক 92 জন লোককে এনেছেন যারা এই জিনিসটা বুঝবেন, তাই আমি বলছি। আজকে আমি মোটিভেশনাল ট্রেনিং ভেবেছিলাম করবো না, তাই আমি এই কথাটা বলছি। এগুলো ট্র্যাকটা মাথায় দিচ্ছি, আমার জয়নিং কি বাড়ছে, আমার ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়ছে, আমি কি রাইট জায়গায় ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলতে পারছি? আজকের দিনে তো সুবিধে, ঘরে বসে একসাথে 100 জনের সাথে কথা বলতে পারবেন, সেখানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট সম্বন্ধে কথা বলুন। অ্যাটলিস্ট 5 জনও যদি বোঝে তার ইম্পর্টেন্স, আর 2টো করে ডিস্ট্রিবিউশন পয়েন্ট খোলে, আপনি 2 বছর পর আপনার চেক কোথায় দেখতে পাচ্ছেন আপনি নিজেও জানেন। তার জন্য কি জানতে হবে? তার জন্য আমাকে জানতে হবে কিছু প্রোডাক্ট নলেজ। আমি ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলে নিয়েছি আপনার কথা শুনে, এবার আমাকে তো শেখাতে হবে 10টা প্রোডাক্ট কি করে ডেমো করবো, আমাকে তো শেখাতে হবে কি করে আমি 1-to-1 লোককে ডেকে কি করে আমি এটাকে বোঝাবো। কালকে ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলে অ্যাটলিস্ট 2জন করে আসতেই পারে, আমার কাছে যদি 2 জন কালকে আসে আমি কি বোঝাবো? প্রোডাক্ট নিয়ে যান। আর যখনই আমি বলবো প্রোডাক্ট নিয়ে যান, আমি কি ফোকাস করবো? আমি ফোকাস করবো হোম কেয়ার, লন্ড্রি কেয়ার, পার্সোনাল কেয়ার। whereas সবচেয়ে বড় দেশ যে এরপর একটা বিশাল বড় ক্যাটাগরিকে নিয়ে শুধু ভাববে, দেয়ার আর কোম্পানিজ যারা শুধু একটা ক্যাটাগরিতে কোম্পানি খুলে কোম্পানি চালাবে ইন্ডিয়াতে আগামী 100 বছর, সেটা হচ্ছে ওয়েলনেস ক্যাটাগরি। মানুষ এত কনসিয়াস হয়ে যাচ্ছে এখন হেলথের উপর, ইমিউন ক্ষমতার উপর। এই করোনা রোগকে বলে যদি ইমিউন ক্ষমতা যার খুব স্ট্রং, তাকে এই রোগ ধরা মুশকিল আছে। আর আমাদের কাছে তো রেঞ্জ অফ প্রোডাক্ট রয়েছে যারা ইমিউন ক্ষমতা বাড়ায়, কিন্তু আমি যদি সেটাকে না বলতে পারি তার মানে আমার লোক কম। আমি যদি সেটাকে এক্সপ্লেন করতে না পারি লোকে আমার সাথে থাকবে কেন? আমি একটা জিনিসের প্রমাণ পেয়েছি লাস্ট 12 বছরে, যার জেনুইন কমিউনিকেশন এবিলিটি, মানে যে প্রোডাক্ট সম্বন্ধে বা প্ল্যান সম্বন্ধে ভালো কথা বলতে পারে, তার টিম থেকে লোক নর্মালি ছেড়ে যায় না। কেউ যদি নলেজ দিয়ে বিজনেস অ্যাঙ্গেল থেকে কাউকে বোঝাতে পারে, সেই টিমের লোক নর্মালি কাউকে ছেড়ে যায়। তো 2টো প্যারামিটার আমি বড় করে বলি, নেটওয়ার্কে যেন জয়নিং হতে থাকে, নেটওয়ার্কে কেন ডিস্ট্রিবিউশন পয়েন্ট হতে থাকে, আর দুটোর মধ্যে অ্যাটাচমেন্ট আছে, কানেকশন আছে। ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়া মানে লোক বাড়া টিম। আমি এই প্রশ্নটা আগে করেছি, যারা আজকে প্রথমবার শুনছেন, ইয়েস ইমিউন সিস্টেম, প্রদীপ্ত ইউ আর রাইট, ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য মানুষ পাগলের মতন আজকাল প্রোডাক্ট কিনছে। আরে ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য মানুষের হোমিওপ্যাথিক ওষুধ খুঁজছে। আর আমি তো বলি বাইরে বেরোন, কোনো অসুবিধা নেই, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, ইমিউন ক্ষমতা ঠিক রাখুন। নেগলিজিবল পার্সেন্ট অফ চান্স আপনাকে এই রোগ ধরতে পারবে, নেগলিজিবল পার্সেন্ট চান্স। এই জায়গাটাকে ঠিক মতো ধরতে হবে, আমি কোথায় ফোকাস করব। ডিস্ট্রিবিউশন পয়েন্ট যত খুলবে জয়নিং বাড়বে, জয়নিং যত পারবে ওয়েলনেস এর সেল বাড়বে, পার্সোনাল কেয়ারের সেল বাড়বে। কেন? বিকজ এটা প্রমাণিত যে মানুষ প্রোডাক্ট কেনে না, প্রোডাক্ট মানুষকে টানে। আর এই এক্সাম্পল আমি অনেকবার দিয়েছি, আপনারা আমাকে বলুন একমত কিনা। একটা মেডিকেলের দোকান এ, আরেকটা মেডিকেলের দোকান বি,
এ হচ্ছে বোকা, বি হচ্ছে প্রচুর চালাক। এ বলছে আমি সব মেডিসিন রাখবো, তার জন্য যদি একের জায়গায় 5 লাখ টাকা ইনভেস্ট করতে আমি করবো। আর বি হচ্ছে চালাক, বলছে দাঁড়াও, আগে থেকে পকেট থেকে পয়সা লাগাবো না, অল্প অল্প করে রাখি, যদি লোক আসে প্রোডাক্ট বাড়িয়ে দেবো। আপনার হাতে প্রেসক্রিপশন, আমাকে চ্যাটে উত্তর দিতে পারেন। আপনি বাচ্চার জন্য 7টা ওষুধ আনতে যাবেন, আপনি এ তে যাবেন না বি তে যাবেন? এতে এতেই যাবো। এটাই অবস্থা। কেন? এতেই যাবো। এতে এতে সব product অ্যাভেলেবেল স্টক আছে, বেশি, অ্যাভেলেবেল আছে। স্টক বেশি, অ্যাভেলেবল স্টক। কেন? কারণ এতে আমি জানি যে আমার যে 7টা প্রোডাক্ট দরকার তার বেশিরভাগ চান্স আছে, কারণ ওর কাছে সবচেয়ে বেশি প্রোডাক্ট, ওর কাছে থাকার বেশি চান্স আছে। কারেক্ট? একদম কারেক্ট। তার মানে কি হলো, আপনাকে টানলো কে? আপনাকে টানলো প্রোডাক্ট, ইয়েস, আপনাকে টেনে নিয়ে গেল প্রোডাক্ট। ইয়েস পার্থপ্রতিম, ইয়েস, সব কটায় পাবো, সব কটা ওখানে পাবো। আপনাকে টানলো প্রোডাক্ট, আপনি কিন্তু জাননি প্রোডাক্টের কাছে, আপনাকে টানলো প্রোডাক্ট। কারেক্ট? ইয়েস স্যার। তার মানে ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলবে আর সে লোকটা কিছু করতে জানবে, তাহলে আপনার প্রোডাক্ট লোককে টানতে শুরু করবে। অনেকের কনসেপ্ট হচ্ছে দাঁড়ান একটু হোক, 13% হয়েছে তো কি হয়েছে স্যার, এখানে 1 লাখ টাকা হোক না, তারপর খুলবো। আজ পর্যন্ত কোনো মল আমাদের বাড়িতে এসে জিজ্ঞেস করেনি দাদা আসবেন তো, তাহলে খুলবো। জিজ্ঞেস করেছে আপনাকে? না, আপনার বাড়ির সামনে যদি বাজার খুলে থাকে, আপনার বাড়িতে সার্ভে করতেছে, জিজ্ঞেস দাদা আসবেন, মাছটা কিন্তু খুলবো না, আপনি আসলেই একমাত্র খুলবো। স্যার ইভেন চায়ের দোকান খোলার সময় কেউ জিজ্ঞেস করেনি যে চায়ের দোকানটা খুলবো কি, জিজ্ঞাসা আপনি করে। খেতে আসবেন। খোলার সময় জিজ্ঞেস করে না, কোনো দোকান খোলার সময় জিজ্ঞেস করে না। ওরা জানে যে ভারতবর্ষের মতন দেশে যদি আমি ঠিক জায়গায় খুলতে পারি লোক আসবে, সিম্পল। আর এখানে তো বেশি আসবে, সঙ্গে পয়সা দিচ্ছি, সঙ্গে কমিশন দিচ্ছি। ইউ আর রাইট বিভাস দা, দোকান খুললে কাস্টমার আসবে। ইয়েস মিস্টার পার্থপ্রতিম, সো রাইট, দ্যাট ইজ হাউ ইজ দি কনসেপ্ট। পাটায়া যারা গেছিলেন বা ফিউচারে যাবেন, প্রত্যেক 8 কিলোমিটার পর পর একটা দোকান আছে 7-Eleven, 8 কিলোমিটার পর পর 7-Eleven। ইয়েস স্যার। কটা দোকান আছে ওদের পুরো কান্ট্রিতে? 55,000, অনেকগুলো 55,000। সব কটাতেই কাস্টমার আসছে, সব কটাতেই কাস্টমার ঢুকছে। আর থাইল্যান্ড তো আর কি বলবো, থাইল্যান্ড তো আমাদের মতন দেশও না, 132 কোটি লোকও নেই ওখানে, 4-5 কোটি লোক। সেখানে প্রত্যেক 8 কিলোমিটার পর পর 7-Eleven, আর প্রত্যেকটাতে লোক আসছে। কেন? কারণ যদি সঠিক প্রোডাক্ট কোম্পানিটা প্রডিউস করে আর সঠিক জায়গায় যদি আপনার ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আর কোম্পানিটা সঠিক প্রোডাক্টই প্রডিউস করছে। মাস্টার্ড অয়েল সঠিক প্রোডাক্ট না, পেয়ে যাবেন আর কদিনের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল তো কামাল করে দেবে মাস্টার্ড অয়েলে। এরপর আসবে চাল, ডাল, XYZ, যেগুলো মানুষের লাগে। সঠিক প্রোডাক্ট দিয়ে মুদিকার আসবে, আপনি সঠিক জায়গায় আপনার ডিস্ট্রিবিউশন পয়েন্টটা পেলেন। বুঝতে হবে এইখান থেকে আস্তে আস্তে আমাদের কোথা থেকে এগোতে হবে। আজকে সরি, আমি খুব মোটিভেশনাল কথা আপনাদেরকে বলতে চাই না, 100, 500, 1000 লোক হলে তখন এইসব বলি। আপনাদেরকে আমি সঠিক বিজনেসের জায়গায় বলছি। হ্যাঁ স্যার, ঠিক ঠিক স্যার, ভালো লাগছে, কাজে লাগবে স্যার। কারেক্ট, একদম আমাদের জায়গায় যেখানে মানুষ। আর আমার তো দরকার নেই, আমি কি চাই, আমার ডিস্ট্রিবিউশন পয়েন্ট খুলবো দিনে যাতে 2টো লয়্যালটি বিলিং হলে, 2টো হবে অনেক বেশি, আমি কথার কথা বলছি, 2টো লয়্যালটি বিলিং মানে 5,000 টাকা। 30 দিনে 2টো করে যদি 2,500 টাকার বিলিং করে, অ্যাভারেজ বলছি, অনেকে বেশি করবে, আপনার ওখান থেকে কত আসবে? 30 দিনে যদি 5,000 টাকা বিলিং করে, 1.5 লাখ টাকা, 75,000 বিবি তো ওখানে আসবে। 75,000 বিবি যদি আসে, আপনি জানেন এরকম 10-15টা ডিপি হলে তো আমার কাছে। আমাদের অপরচুনিটি হাতে ভরপুর আছে। সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে ডিজিটাইজেশন মার্কেট, এরপরে ডিজিটাল এবং হাইব্রিড, মানে ফিজিক্যাল একসাথে চলবে। আমরা এখন শিখে গেছি কি করে মোবাইল থেকে জুমে বাসে যেতে যেতে মিটিং করতে পারবো। সবাই মিউটে থাকলে অসুবিধাই নেই, একজন কথা বলবে। নিউ ইন্ডিয়া, we have to change with the change. আমি বলছি না চেঞ্জের আগে চেঞ্জ হয়ে যান, বাট এখন টাইম হচ্ছে নিজেকে চেঞ্জ। যারা অনলাইন জুম করতে জানেন না, অনলাইন জুম শিখে নিন।
আপনার টিমে যদি 10 জন থাকে অনলাইন জুম, আমার মনে হয় প্রথমটাতে ফ্রি, বিভাসদা প্রথম তো ফ্রি আছে 100 জনেরটা না 40 মিনিটের জন্য। হ্যাঁ ফ্রি ফ্রি, আমাদেরটা পুরো ফ্রি এখন, আমাদেরটা এখন যতক্ষণ ইচ্ছা করতে পারবো স্যার, 3 ঘন্টা করতে পারবো। আমি বলছি সবাই যদি 40 মিনিট আপনি থাক না আমার টিমে 5 জন, আরে ওরা ফিল করুক। হ্যাঁ 40 মিনিট ফ্রি পুরো। আমি বলছি আপনারা সবাই জুমে নিয়ে নিন 40 মিনিট ফ্রিটা, পয়সা খরচা করতে হবে না, কিন্তু আপনার টিমে 10 জন থাকলে ওই 10 জনকে একবার নিয়ে আসুন জুমে, দেখুন কিভাবে রিলেশন বিল্ড হয়, দে উইল বি সো হ্যাপি। বলে না যখন টেকনোলজি ফেল তখন রিলেশনই কাজে আসে, রিলেশন সব ফেলিওর হয়ে গেলেও কাজে আসবে। আমার এক বন্ধু সকালবেলা বসে আছে বাড়িতে 11টার সময় চা খাওয়ার ইচ্ছে হয়েছে, বউকে বলেছে 1 কাপ চা হবে, আর ওয়েট করছে যে বউ কি উত্তর দেবে। বউ বলেছে হ্যাঁ হবে না কেন, নিশ্চয়ই হবে। তো চা বানাতে গেছে, দেখেছে চা পাতা নেই। আচ্ছা নর্মালি কি হয়, ওই সময় চা পাতা শেষ হয়ে গেলে অর্ডারটা কার দিকে যায়, যে চা খেতে চেয়েছে। উল্টো একটু চা পাতা নিয়ে আসবে, বন্ধু ভাবছে বললাম কেন চা খাওয়ার কথা, কি মুশকিল, এখন আবার আমাকে যেতে হবে। যাক বাড়িতে তো কাজ চলে আমরা সবাই জানি। ও চুপচাপ করে উঠে পকেটে মানি ব্যাগটা ঢুকিয়ে চলে গেছে দোকানে, ওই আধা কেজি চা পাতা দাও ভালো দেখে দিও। বলছে ঠিক আছে দাদা নিন। কত হয়েছে, 195 টাকা। পকেট থেকে মানি ব্যাগ বার করেছে, খুঁজে দেখছে 2000 টাকা ছাড়া কিচ্ছু নেই, একটাই 2000 টাকা নোট করে। সকালবেলা 11টার সময় গেছে, এবার ও জানে 2000 টাকা বার করা মানেই দোকানদার বলবে দাদা মজা করছেন, সকাল থেকে কাস্টমার নেই বাজারে। ও আর কিছু করে নেই, 2000 টাকা বার করে দিচ্ছে। 2000 টাকা বার করে দিয়েছে দোকানদার যথারীতি। দাদা কি বলছেন দাদা, সকাল থেকে দুটো কাস্টমার নেই, আপনি 2000 টাকা কোথা থেকে খুঁজো পাবো দাদা। এবার ও জিজ্ঞেস করছে গুগল পে, ফোন পে, পেটিএম কিছু আছে আপনার দোকানে? দোকানদার তো প্রথমবার শুনেছে গুগল পে, পেটিএম এগুলো হয় কি। যে দাদা ওইসব টিএম ফিএম কিছু নেই আমার কাছে, আপনি একটু দেখুন না যদি কিছু হয় আপনার কাছে। দাদা সত্যি আমার কাছে নেই, আপনিই দেখুন না। আবার 2000 টাকা ওর কাছে ফিরিয়ে দিচ্ছে দোকানদার। 2000 টাকা আমার বন্ধুর হাতে দিয়ে চায়ের পাতাটা ওনার হাতে দিয়ে বলছে দাদা যান না, আসতেই তো থাকেন, পরে কখনো দিয়ে দেবে। এই সময় যদি মানুষের কাজে না আসি তাহলে আর কবে আসবে? যখন টেকনোলজি ফেল হয়ে যায় তখন একমাত্র রিলেশন কাজে আসে। ও কিন্তু দোকানদার এমন কেউ চিনতো না, কিন্তু মুখ দেখেছে এই নিয়ে এখান দিয়ে আসে, রিলেশন কাজে চলে আসে। এটা টাইম রিলেশন বানানোর, হোক 10 জনের মিটিং, হোক 15 জনের মিটিং, কিন্তু ওই 15 জন যেন বোঝে যে আমাকে কেয়ার করে, আমার ফিউচার সম্বন্ধে কনসার্ন, আমার ফিউচার সম্বন্ধে কনসার্ন। যদি বুঝতে শুরু করে না, করোনা টাইম আর কতদিন থাকবে, 2 মাস 3 মাস, তারপর তো আবার খেলাটা আমরাই খেলবো না। তখন এমন চেঞ্জ হয়ে আপনাকে লোকে দেখতে শুরু করবে, এখন এমন ভাবে দেখতে শুরু করবে যে এর মতন লিডারের সঙ্গে কাজ করতে হবে, যে সবচেয়ে টাফ টাইমে কিন্তু আমাদের হাত ছেড়ে যায়নি, তখনও আমাদেরকে বলেছে কিভাবে বিজনেস করতে হয়, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে চলে। সবকিছু হয়তো পয়সার মাপকাঠিতে আসবে না, এই মুহূর্তে হয়তো সেটাকে পয়সার মাপকাঠিতে আমরা কেউ মাপতে পারবো না, কিন্তু আমি আজকে লিখে দিচ্ছি আপনাকে, এই রিলেশন আপনাকে আগামী কিছু বছরের মধ্যে উল্টো পেমেন্ট দিতে শুরু করবে, উল্টো ভালোবাসা দিতে শুরু করবে, উল্টো বড় টিম করতে শুরু করবে, উল্টো কমিশন দিতে শুরু করবে। বলে না ভগবান দেয় না, ভগবান খালি ফিরিয়ে দেয়। যা দেবেন ভগবান ইন্টারেস্ট সহকারে ফিরিয়ে দেবে। আজকে রিলেশন দেবেন, ডবল রিলেশন আপনার সাথে লোকে করার চেষ্টা করবে। আজকে ভালোবাসা দেবেন, ডবল ভালোবাসা ফিরে পাবেন। আজকে মানুষকে বিজনেস করতে শেখাবেন, ডাবল কমিশন ফেরত পাবেন। This is the time to build good relation. Speed, knowledge, good relation. মনে রাখবেন দুটো পয়েন্ট, জয়নিং যেন নিচে না যায়, জয়নিং যেন লোক পারচেস করে। নতুন জয়নিংদের সাথে জুম মিটিং করার চেষ্টা করুন, অনলাইন বিলিং না জানলে শিখে নিন, এটা টাইম শেখার। এখনো অনেকে আমাকে সেদিন বলছে স্যার অনলাइन बिलिंग तो बिहार থেকে ऑनलाइन बिलिंग तो करना ही नहीं आता है। मैं बोला ये कल तक ठीक था, आज अब ये बोलने से नहीं चलेगा क्योंकि फ्यूचर ऑनलाइन बिलिंग में ही जा रहा है, आपको सीखना पड़ेगा। তো ডায়লগটা আমার এতবার মনে পড়ছিল ক্লাস কদিন ধরে, কি শিখনা বন্ধ তো জিতনা বন্ধ। এখন বোধহয় সত্যি কথা এটাই, শিখতে যদি কেউ বন্ধ করে দেয় সে জেতা বন্ধ তার। ইয়েস স্যার, স্যার ইয়েস স্যার, একদম রাইট।
এখন টাইম আমাদের নিজেকে তৈরি করার সময় খেয়াল রাখবেন ডিস্ট্রিবিউশন পয়েন্ট যদি বাড়ে ঠিক দিকে যাচ্ছে, জয়েনিং যদি বাড়ে ঠিক দিকে যাচ্ছে। এবার আমি বলি ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়লে জয়েনিং বাড়বেই, আপনাকে চিন্তা করতে হবে না। ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়লে জয়েনিং বাড়বে, পরে ডিস্ট্রিবিউশন পয়েন্ট বাড়লে জয়েনিং বাড়বে। নিজেদেরকে তৈরি করুন। মানি ফলোজ নলেজ, নলেজকে টাকা ফলো করে, যেদিকে নলেজ বাড়ে টাকা বাড়ে। হিন্দিতে একটা কথা আছে, পয়সা কামানা और पैसा कमाते रहना, দুটোর মধ্যে আকাশ পাতালের তফাৎ আছে। অফার দিলে 2 মাস অনেকেই পয়সা কামিয়ে নেবে, কিন্তু চিরজীবন পয়সা বাড়িয়ে যাওয়ার কায়দাটা আলাদা। নলেজ যত বেশি হবে চিরজীবন পয়সা বাড়ানোর কায়দা হবে। অফার হচ্ছে হঠাৎ করে পয়সা বাড়ানোর কায়দা। অফার থাক, অফার ইউজ করুন, কিন্তু কোর জায়গা থেকে সরবেন না। কোর হচ্ছে কি, জয়েনিং টিমে বাড়লে আমার টিম ঠিক দিকে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন পয়েন্ট টিমে বেশি খুললে আমার টিম ঠিক দিকে যাচ্ছে। আর বিজনেস হবে, বিজনেস দারুণ বিজনেস, কনসেন্ট্রেশন হারাবেন না। প্রচুর ভালো ভালো জিনিস বিজনেসে আসছে। আর আমি একটা স্লাইড শেয়ার করতে চাই, কেউ যদি এই সময় জিনিসগুলোকে সিরিয়াসলি নেয় তাহলে তার কি হতে পারে। একটা স্লাইড দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে খুশি হবেন যে যখন টাফ টাইমে মানুষের কোনো জিনিসের জেদ ধরে তখন কি অবস্থা যেতে পারে। স্লাইডটা দেখা যাচ্ছে বিভাস দা? হ্যাঁ এসে গেছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এসছে? ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। 2008 রিসেশন মানে কি? যখন ইকোনমি নিচের দিকে যায়, চাকরি চলে যায়, ফিল্ডে পয়সা থাকে না, মানুষ খরচা করতে পারে না, তো সেটা হচ্ছে রিসেশন। 2008 রিসেশন। এবার যে কোনো মানুষ এই রিসেশনে কোনো কিছু লঞ্চ করতে চাইবে না, বলবে দাঁড়ান আগে সময়টা ঠিক হোক তারপর লঞ্চ করবো, রাইট? নর্মালি 98% লোক তাই বলবে, একটু ঠিক হোক তারপর। 2008 লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ, উবের। আজকে আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে। 2008 রিসেশনের সময় এক্সাম্পলে ভরে আছে। 1929 ডিপ্রেশন মানে আমি বলে দিই আপনাদের কি ডিপ্রেশন হচ্ছে, রিসেশনের বাবা। যদি রিসেশনে ধরে নিন, আমি এক্সাম্পল দিচ্ছি বাংলা ভাষায় বোঝানোর জন্য, 1 লাখ লোকের চাকরি যায় তো ডিপ্রেশনের 6 লাখ লোকের চাকরি চলে যাবে, 6 টাইমস আরো খারাপ জিনিস। 1929 এর ডিপ্রেশন, 90% লোক ভাববে এই সময় চুপচাপ থাকো, আগে সময় ঠিক হোক তারপর। সেই সময় লঞ্চ করো ডিজনিল্যান্ড। আজকে আমাদের মুখে মুখে ডিজনিল্যান্ড। একদম স্যার। 1892 ডিপ্রেশন, যে কোনো কোম্পানি বলবে ওয়েট করে যাও, জেনারেল ইলেকট্রিক সেই সময় লঞ্চ করে আজকে ওয়ার্ল্ডের নাম্বার 1 ইলেকট্রনিক্স কোম্পানি। হাজার এক্সাম্পল আছে। অ্যাম্বাসেডার চলি না আমরা, কবে লঞ্চ হয়েছিল অ্যাম্বাসেডার? 1908, তখন হাই ডিপ্রেশন চলছে। সেদিন জেনারেল মোটরস, আর কলকাতার বাজারে একটা সময় ছিল অ্যাম্বাসেডার ছাড়া আমরা কিছু দেখতে পেতাম না। ঠিক স্যার। 1911 আইটি বিজনেস নিচের দিকে যাচ্ছে, মানুষের আইটি বিজনেসে ইনভেস্ট করছে না, চাকরি চলে যাচ্ছে। মানুষের ভেবেছিল আগামী 5 বছর আইটি বিজনেস উঠতে পারবে না, এবং সেই মুহূর্তে একটা কোম্পানি লঞ্চ করে যার নাম IBM। আজকে ওয়ান অফ দি টপ 5 আইটি কোম্পানি। জানুয়ারি 1, 1939 1938 এ ডিপ্রেশন, ভয়ঙ্কর ডিপ্রেশন। 1939 এর 1 জানুয়ারিতে লঞ্চ করলো HP। নতুন করে বলার কিছু নেই, আমরা জানি সব HP কি। 1957 এর ডিপ্রেশন, যখন ডিপ্রেশনের লোক হোটেল ইউজও করে না, ডিপ্রেশনের যখন লোকে ভাবে কেউ হোটেলে আসবে না, কারণ কেউ তো যাবেই না বাইরে, কারণ হাতে টাকা নেই কারণ, সেই সময় লঞ্চ করা হায়াত। FedEx লঞ্চ করে 1971 ডিপ্রেশনে। এবং একটা কোম্পানি আছে যার নাম মাইক্রোসফট, যখন অয়েলের ক্রাইসিস চলছিল, অয়েল ক্রাইসিস মানে ইকোনমি একদম ধ্বংস হয়ে যাওয়া, যেখানে ট্রান্সপোর্টেশন বন্ধ, অয়েলের দাম বেড়ে যায়, ফ্যাক্টরিজ চলে না, সেই মুহূর্তে লঞ্চ করে মাইক্রোসফট। যে কোনো বুদ্ধিমান লোক এই মুহূর্তে এই সব ডিপ্রেশন বা রিসেশনের টাইমে তার কোম্পানি লঞ্চ করে না, যে কোনো বুদ্ধিমান লোক। দি অনলি প্রবলেম হচ্ছে এই লোকগুলো বুদ্ধিমান ছিল না। দি অনলি প্রবলেম হচ্ছে এই লোকগুলো ছিল বোকা। আমাদের করোনা টাইমে প্রচুর বুদ্ধিমান লোক আছে যে বলে ওয়েট করো না, তাড়াহুড়োর কি আছে, তোমার কাছে তো আছেই, তোমার তো মায়না আসছে, তারাও এই সময়ের পরটা কেটে যাবে, তারপর নতুন করে শুরু করো।
আমাদের সিস্টেমে এরকম 50% বুদ্ধিমান লোক আছে, আর এই লোকগুলো তাদের সর্বস্ব লাগিয়ে দিয়েছিল ওই সময়, যেই সময় ইকোনমি নিচের দিকে যাচ্ছিল, ডিপ্রেশন চলছিল, রিসেশন চলছিল। এবার আমার বক্তব্য হচ্ছে, যাওয়ার আগে আমরা কোনো কোম্পানি খুলছি না, আমাদের কোনো বিশাল কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের রিস্ক ফ্যাক্টর জিরো, আমাদের কোনো কিছু নেই, তাহলে কেন আমরা আমাদের সবকিছু এই সময় 100% মোদিকারে লাগিয়ে দেব না? আমার প্রশ্ন এটাই, আমি এই প্রশ্নের উপর আপনাদেরকে ছেড়ে দিলাম। যখন সবকিছু আমাদের পরে, আমাদের হারানোর কিছু নেই, আমাদের বিশাল কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই, কোনো ম্যান পাওয়ার রিসোর্সকে স্যালারি দিতে হচ্ছে না, তাহলে আমরা কেন আমাদের সবকিছু এই মুহূর্তে মোদি কেয়ার এবং নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে লাগিয়ে দেব না? আমরা এই প্রশ্নটা আপনাদের উপর ছাড়লাম। স্যার আমি বলছি এরা সব 1 লাখ টাকা রোজগার করার যোগ্য। আমি বলেছি যে একটা টাইম নিজেকে বেঁধে নিয়ে কাজ করো, টাইম না বাঁধলে হবে না। আমি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কি ছিল, আর আজ থেকে 10-12 মাসের মধ্যে কি ছিল আমি দেখে নিয়েছি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি প্রত্যেকটা সিচুয়েশনে, এটা আমার নিজস্ব পার্সোনাল গল্প, প্রত্যেকটা সিচুয়েশনে এবং টাফ টাইমে, যদিও টাফ টাইমে আরো বেশি করে মানুষকে বোঝা যায়, আমি টাফ টাইমে দেখেছি দু রকমের মানুষ উঠে আসে, এবং দু রকমের মানুষ কারেক্ট না ভুল আমি তার মধ্যে যাচ্ছি না। তার আগে আমি একটা ছোট স্লাইড, সেটাই লাস্ট স্লাইড শেয়ার করি। বারবার আমার চোখে পড়ে যে এই দু রকমের মানুষ কিন্তু উঠে আসে। দেখতে পাচ্ছেন স্লাইডটা? একটা রেড অ্যারো আছে, একটা গ্রিন অ্যারো। প্রথমে রেড অ্যারোটা নিয়ে কথা বলি, ঠিক আছে? রেড অ্যারোর নিচে কি লেখা আছে? অ্যাভারেজ পারসন ব্রেনের থেকে ইনস্ট্রাকশন নেয়। এবার এটা কিরকম আমি বলি, আবার বারবার বোঝার চেষ্টা করি, যখন 5 মিনিট সময় পেয়েছি এটাকে বোঝাই। অ্যাভারেজ লোক ব্রেনের থেকে ইনস্ট্রাকশন নেয়। ফার্স্ট অফ অল, ব্রেন কিসের থেকে ইনফ্লুয়েন্স হয় আগে বুঝতে হবে। যদি ব্রেন কিসের থেকে ইনফ্লুয়েন্স হয়, তাহলে আমি যখন ব্রেনের থেকে ইনস্ট্রাকশন নিই, তাহলে কি ধরনের ইনস্ট্রাকশন হতে পারে? ফর এক্সাম্পল, এক ভদ্রলোক টিভি চ্যানেল চালিয়ে বসে আছে, স্টার আনন্দ। আচ্ছা, স্টার আনন্দে আজকাল সবচেয়ে বেশি কি দিচ্ছে কেউ বলতে পারবে? স্টার আনন্দতে করোনা আপডেট স্যার, করোনা আপডেট দিচ্ছে স্যার। করোনা আপডেটে কি কোথায় কতজন মারা গেছে, কোথায় কতজন হসপিটালাইজ, কতজনে কি হয়েছে, কালকে থেকে 14% গ্রোথ হয়েছে তামিলনাড়ুতে, ওখান থেকে 50% গ্রোথ হয়েছে এখানে, 10টা রেড জোন অ্যাডিশনাল ঘোষণা করা হয়েছে। এবার এই জিনিসটা আমি সারাদিন ধরে যখন শুনছি, আমার মাথায় কি যাচ্ছে? মেসেজ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। পরের দিন সকালে আবার আমার বাড়িতে সকালে খবর কাগজ এলো, আমি আবার খবর কাগজ খুললাম, এবং প্রথম পাতায় লেখা রয়েছে যে দেশে লকডাউন আমরা আটকাতে পারলাম না, কিন্তু আমাদেরকে এই করতে হবে, ওই করতে হবে, কারণ কি আমাদের জীবন আমাদের হাতে। এই দেখুন ওয়েস্ট বেঙ্গলে এখানে 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 এত কিছু হয়েছে। সব কটা পাতায় কি রয়েছে? নেগেটিভ, রাইট? এবার 95% মানুষ এটা পড়ে, তাহলে ইন্ডিয়ার 95% মানুষ কি হলো? সব অ্যাভারেজ থিঙ্কিং এ চলে গেল, রাইট? এটাই হচ্ছে। সব চারিদিকে বিচার করে দেখুন, এটাই হচ্ছে। এইবার চারিদিকে যখন এটাই হচ্ছে, আমি যখনই কাউকে ফোন তুলে কথা বলছি, সে আরেকটা নেগেটিভ অ্যাড করলো, কি? দাদা, মার্চ মাসের অর্ডার এখনো এসে পৌঁছায়নি, কি করি বলুন তো? যেই মুহূর্তে আপনি এটা শুনলেন, আপনি বলেন আসবে, দাঁড়ান, আপনি তো বাইরের জগৎ দেখতেই পাচ্ছেন। দ্বিতীয় লোকটা ফোন করলো, দাদা আপনি তো বলছেন লয়্যালটি করতে, 18 দিন হয়ে গেল, প্রোডাক্টটা তো এলো না। তৃতীয় লোক, চতুর্থ লোক, যত রকম, আপনি 7 নম্বর লোককে ফোন করলেন না? আপনি ওই লোকটা বলার আগে আপনি নিজেই বলবেন, ও প্রোডাক্ট আসেনি তো, আমি জানি লয়্যালটি তো করতে পারবে না বোধহয়, তাই না? আপনি নিজেই বলে যাবেন। কেন? বিকজ চারিদিক থেকে ব্রেন এত আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে, এবার আপনি ওই ইনস্ট্রাকশন গুলো নিতে শুরু করছেন। ন্যাচারাল, ভেরি ন্যাচারাল। 95% লাগো, আরে দাদা হবে না। কানের সামনে যদি 13 বার কেউ একটা ভুল কথা বলে, সেটাও সঠিক লাগে। এটা হচ্ছে রিসার্চ হিস্ট্রি। কানের সামনে যদি 13 বার কেউ একটা মিথ্যে কথা বলে, সেটাই সত্যি মনে হয় আমার। এবার চারিদিক থেকে আপনি যখন ইনস্ট্রাকশন নিচ্ছেন, কাদের থেকে নিচ্ছেন? যাদের অলরেডি অ্যাভারেজ থিঙ্কিং এ চলে গেছে,
100টা ভালো কাজ করলে আপনার নাম মিডিয়াতে পেপারে আসবে না, কিন্তু পরের দিন একটা মার্ডার করুন, আপনার নাম প্রথম পেজে আসবে। কারণ খারাপ জিনিস আগে আমরা হজম করি। আর 95% লোক কি অ্যাভারেজ থিঙ্কিং এর মধ্যে আছে। আপনি তাদের সাথে সারাদিন কথা বলছেন, টিভি দেখছেন, পেপার পড়ছেন, আপনার ব্রেন এবার ইনস্ট্রাকশন দিতে শুরু করলো যে এই হচ্ছে, এই হবে, সময় ভালো না, সময় কিন্তু খারাপ আসছে। আপনি ব্রেন থেকে ইনস্ট্রাকশন নিলেন, যেই মুহূর্তে নিলেন আপনার আস্তে আস্তে বডি ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে নেগেটিভ। ইজি, এটা আনন্যাচারাল কিছু নয়, ঠিক জিনিস। আরেকটা সংখ্যক লোক আছে যেটা গ্রিন অ্যারোতে আছে, লেখা রয়েছে তারা ব্রেনকে ইনস্ট্রাকশন দেয়, ভীষণ টাফ। আরে বাবা, 95% জায়গায় যখন লকডাউন চলছে, দোকান বন্ধ, মাস্ক পরে ঘুরে বেড়াতে হচ্ছে, পুলিশ মেরে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে, লোকজন মারা যাচ্ছে, পেপারে নেগেটিভ খবর বলছে লোকে ইন্ডিয়াতে নাকি 10 লাখ লোক এফেক্টেড হবে, XYZ ABCD, এইখানে আমার পক্ষে সম্ভব আমার ব্রেনকে ইনস্ট্রাকশন দেওয়া যে সব ভালো হবে? সম্ভব না। 95% লোকের পক্ষে সম্ভব। কিন্তু ওই যে এক্সাম্পল গুলো দিলাম, যারা হোয়াটসঅ্যাপ তৈরি করেছিল, উবার তৈরি করেছিল, তারা ব্রেনকে কি ইনস্ট্রাকশন দিয়েছিল? বস হতে পারে খারাপ, আমি তো করবই, আইদার ব্রেন জিতবে বা আমি জিতবো। ও তখন ব্রেনকে পজিটিভ ইনস্ট্রাকশন দিতে শুরু করে, করবো তো ঠিকই, করবো তো ঠিকই, করবো তো ঠিকই, করবো তো ঠিকই। কেন এই 5% লোককে মানুষ ভগবান সাকসেসফুল বানাবে না? কেন এই 5% লোকের অ্যাকাউন্টে বেশি পয়সা দেবে না? কেন এই 5% লোককে পৃথিবীর সব সুখ শান্তি দেবে না? আমার তো প্রশ্ন এখানে, কেন দেবে না? ভগবান ওপর থেকে তো স্ক্যানার দিয়ে খোঁজে, এমনি এমনি কাউকে স্ক্যানার দিয়ে খোঁজে, কে ঠিক জায়গায় কাজ করছে বলো, তার উপর মাথার উপর গিয়ে বসবো। কেন দেবে না এই 5% লোককে? আমার প্রশ্ন হচ্ছে, দিতে তো বাধ্য ভগবান। যে যেখানে দুনিয়া চলছে নেগেটিভে, বলে না একটা ডেড বডিও গঙ্গোত্রী থেকে নিচে নেমে আসে, কারণ ডেড বডির করার কিছু নেই, জলের মধ্যে ফেলে দিলে যেদিকে স্রোত সেদিকে যাবে। যদি প্রমাণ করতে হয় আপনি আমি কি, তাহলে জলের এগেনস্টে সাঁতার করে দেখান, মাসেল তাতেই হবে। জলের এগেনস্টে গিয়ে সাঁতার কেটে দেখান, তখন বডি বাজায়, তখন মাসেল হয়, তখন মানুষের বডি ডেভেলপ করে। ইলিশ মাছে কেন টেস্ট? কেউ বলতে পারবে ইলিশ মাছে এত দামে এত ইলিশ মাছের টেস্ট কেন? বাকি সব মাছের থেকে ইলিশ মাছের টেস্ট বেশি কেন? অনেকজন ইলিশ মাছ এমন মাছ যে স্রোতের উল্টো দিকে সাঁতার কাটে, এর জন্য দাম বেশি। আমি আর আপনি যখন স্রোতের উল্টো দিকে সাঁতার কাটবো, আমাদের দাম বেড়ে যাবে, আমাদের দাম বেড়ে যাবে। এটা সময় হচ্ছে স্রোতের উল্টো দিকে যাওয়ার, এটা টাইম হচ্ছে স্রোতের উল্টো দিকে। হ্যাঁ রাইট, মোহনায় থাকে, রাইট, কিন্তু ওরা স্রোতের উল্টো দিকে ইয়ে করে। দিস ইজ দি টাইম আমাদেরকে প্রুভ করতে আমরা স্রোতের উল্টো দিকে যেতে পারি। এই সময় এটা নয় যে আমি ব্রেনকে ইনস্ট্রাকশন নেব না ব্রেনের থেকে, কারণ নেগেটিভ সিচুয়েশনে ব্রেন একই ইনস্ট্রাকশন দেবে 95% লোককে। ইউ হ্যাভ টু গিভ ইনস্ট্রাকশন টু ইউর ব্রেন। আমি আমার ব্রেনকে ইনস্ট্রাকশন দেব যে এই মাসে কিন্তু আমার চেক ছিল 50,000 টাকা, এবার কিন্তু আমি এই মাসে 60,000 টাকা এটাকে করবই করব। আর আমাদের সবার এখানে যারা 93 জন লোক আছেন, সবার এটা করার ক্ষমতা আছে, আছে বলে এই মিটিং এ বলছি এই কথাটা, আছে বলে আমি জানি। কঠিন নয়, কঠিন হচ্ছে ভাবাটা। হাওড়া ব্রিজ কবার তৈরি হয়েছিল? একবার। হাওড়া ব্রিজ কবার তৈরি হয়েছিল? দুবার স্যার, দুবার। কবে? দুবার? কোথায় কোথায়? একটা ব্লুপ্রিন্টে আর একটা হচ্ছে রিয়েল তৈরি হয়েছে। হ্যাঁ রাইট। এবার বলি, হাওড়া ব্রিজ 3 বার তৈরি হয়েছিল, একবার মাথায়, একবার কাগজে, একবার অরিজিনাল। কাগজটা মিস করবেন না, আজকে কাগজটা মিস করবেন, কাগজটা বার করে এবার লিখুন আগামী 6 মাসে আমার চেক এখানে 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 যাবে। এটা হচ্ছে ব্রেনকে ইনস্ট্রাকশন দেওয়া। এরপর না হোক কোনো যায় আসে না, আগে ইনস্ট্রাকশন দিন, এরপর না হোক কোনো যায় আসে না।
7টা নেগেটিভ কথা শুনলে আপনাকে নেগেটিভ হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। 15টা নেগেটিভ কথা শুনলে আপনাকে নেগেটিভ হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই। যদি হন, এটা আপনি ব্রেন থেকে ইনস্ট্রাকশন নিচ্ছেন। ইয়েস প্রদীপ্ত স্যার, 1 লাখ যদি হয় আমরা আবার কথা বলবো খুব তাড়াতাড়ি, যেদিন আপনি এসে বলবেন স্যার 1 লাখ হয়েছে। আর হবে না কেন? আমার তো প্রশ্ন, হবে না কেন? কোন সব ভগবান আমাদের ওই জিনিসটা দেয়নি যে জিনিসটা বাকি যারা কামাচ্ছে সেটা আমার মধ্যে নেই? ইয়েস স্যার। দুটো জিনিসের অভাব করতে পারে আমাদের। এক হচ্ছে আমাদের জেদ নেই জেতার, দ্বিতীয় আমার ইচ্ছে শেখার ইচ্ছে নেই। এই দুটো যদি না থাকে, আমি জানি তার হবে না। কিন্তু এই দুটো যদি থাকে, সবাই এখানে বসে 5 লাখ টাকা ইনকাম করতে পারে গ্যারান্টেড। ব্রেন থেকে ইনস্ট্রাকশন নেবেন না। ইয়েস, আগামী ডিসেম্বরে যে বলছে 1 লাখ টাকা হবে, আরে মানলাম 1 লাখ টাকা ইয়েস প্রদীপ। হোক, 1 লাখ টাকা না হোক, আমি আজকে বলছি 90,000 টাকা হোক। কিন্তু কেন বলছি 90,000 টাকা হোক? অলিম্পিক্সে যারা তীর চালায় তাদেরকে শেখায় যে যেখানে তোমার টার্গেট করতে হবে তার থেকে একটু উপরে টার্গেট করবে। কেন? তীরটা যেতে যেতে গ্র্যাভিটেশনাল পুলে একটু নিচে চলে এসে গিয়ে টার্গেটে রাখে। যারা 1 লাখ টাকা ইনকাম করবে বলছে ডিসেম্বরে, টার্গেট ইন 1,20,000, একটু গ্র্যাভিটেশনাল পুলে নিচে আসুক, 1 লাখে গিয়ে আটকাবে। মাস্ট ডু, ইয়েস মাস্ট ডু। হিন্দিতে বলে না, कोई माई का लाल अभी तक पैदा भी नहीं हुआ जो हमें रोक सके। ইয়েস স্যার। এটা হচ্ছে টাইম। ইভেন গড ক্যান স্টপ মি, ইয়েস। আর গড উইল নট স্টপ প্রদীপ্ত দা, গড উইল নট স্টপ। গড তো এইসব লোককে খোঁজে, গড তো এইসব লোককে খোঁজে যে কোথায় এরা, এদের সঙ্গে গিয়ে থাকবো। ডোন্ট বি অ্যাভারেজ, ডোন্ট বি অ্যাভারেজ। যা হবে এক্সপার্ট। যদি ক্যালসিয়াম জানেন, ক্যালসিয়ামের সম্বন্ধে এক্সপার্ট হয়ে যায়। যদি কালকের দিনে মনে হয় যে আমি প্রোটিন পাউডার নিয়ে কথা বলবো, প্রোটিন পাউডার সম্বন্ধে এক্সপার্ট হয়ে যায়। যদি কেউ মনে হয় কালকে আমি প্লান্ট ডায়েটটা বলবো, এক্সপার্ট হয়ে যান। বাপ যেটা বলে বাপ, অ্যাভারেজ না, অ্যাভারেজ না। ও ক্যালসিয়াম জানি একটু, একটা প্রোডাক্ট জানুন, পাগলের মতন জানুন। এই একটা প্রোডাক্ট যখন স্টেজে গিয়ে বলবেন না আপনি, বাকি লোক আপনার ফ্যান হয়ে যাবে। সবাই এখানে করতে পারবে, এভরিবডি ক্যান ডু ইট। বিকজ দা অল দি বেস্ট স্যার অশেষ ধন্যবাদ আপনাকে। ফার্স্ট হচ্ছে আপনার আরেকটা মিটিং আছে। আমি আবার বলছি স্যার, আপনাকে সামনে বলছি, বাস্তবটা বলছি। মাল্টি লেভেল মার্কেটিং এবং মোদি কেয়ারে সাকসেস পেতে গেলে সুব্রত স্যারের ট্রেনিংটা নিতেই হবে, এবং সবার ট্রেনিং নিশ্চয়ই নেবো, কিন্তু সুব্রত স্যার দ্য বেস্ট আমি বলছি। ওনার ধারে কাছে কোনো ট্রেনার নেই। আমি শুধু একটাই কথা বলবো, স্যার যেটা বলেছেন ওটা আমরা যদি এটাকে বাস্তবায়িত করতে পারি, আমরা স্যার যেটা বললেন স্পিরিচুয়াল নলেজ, আমরা যদি এটা নিয়ে কাজ করতে পারি, আমরা আজ আর কালে প্রমাণ করব যে স্যারের এই মিটিংটা আমাদের সাহায্য করেছে আমাদের কাজকে আরো বাড়াতে। আজ আর কাল, আর 16 থেকে 31 যেটা বারবার বলেছি, আমরা আমাদের বিজনেসটা নর্মালি বাড়িয়ে নিয়ে যাবো ইনকামের জন্য। কারণ আমাদের অরিজিনাল বিবিতে কিন্তু আমার ইনকাম, আমরা এপ্রিল থেকে মে থেকে জুন এভাবে চলি। ঠিক ঠিক। ধন্যবাদ স্যার, ভেরি ভেরি থ্যাংকস স্যার। থ্যাংক ইউ সো মাচ।